ওয়েলকাম দ্য ধ্রোনাস। ডাব্লিউবিপিএসসির যে সমস্ত পরীক্ষাগুলোতে বাংলা থাকে, বাংলার মেনের ক্লাস আমরা দেখব যে সারমর্ম টপিকটা কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই থেকে থাকে। যে পরীক্ষাতে ডেসক্রিপটিভ বাংলার যে পরীক্ষাগুলোতে বাংলা 50 বা 100 নম্বর রয়েছে, তার প্রত্যেকটাতেই কিন্তু সারমর্ম বা সারসংক্ষেপ এই বিষয়টা আমাদের দেওয়া থাকে। সেটা পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস মেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, এছাড়াও যে সকল পরীক্ষাগুলোতে আমরা দেখি যে মেনে 50 বা 100 বাংলা দিতে হচ্ছে, সেখানে কিন্তু প্রেসিস রাইটিং বা সারমর্ম লেখা কিন্তু কম্পালসারি, জরুরি। এই ক্লাসটাতে আমরা শিখব যে সারমর্ম কেমন করে লিখতে হয়, সারমর্ম লেখার কী স্ট্র্যাটেজি রয়েছে, তার নিয়মকানুনগুলো কী রয়েছে, এবং কিভাবে একটা সারমর্মকে সাজালে, তার উত্তরকে সাজালে আমরা এখান থেকে খুব ভালো মার্কস ক্যারি করতে পারি, এটা কিন্তু আমরা শিখে নেব আজকের ক্লাস থেকে। তো প্রত্যেককে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতে সারমর্ম বা সারসংক্ষেপ এই বিষয়টা আমরা খুব ভালো করে রপ্ত করতে পারবো এবং শিখতে পারবো। দেখো, সারমর্ম লিখতে গেলে এই নামটার দিকে একটু নজর দিতে হবে। নামটা কি? নামটা হচ্ছে সারমর্ম, অর্থাৎ যে বিষয়টা তোমাকে দেবে, একটা প্রদত্ত অনুচ্ছেদ দেওয়া থাকবে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, প্রদত্ত এই অনুচ্ছেদটিকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। যত বেশি আমরা এই অনুচ্ছেদটিকে পড়ব, তত বেশি আমরা অনুচ্ছেদটিকে উপলব্ধি করতে পারবো। যত ভালো করে উপলব্ধি করতে পারবো, তত ভালো উত্তর লেখা আমাদের পক্ষে সম্ভব হবে। আসলে মর্ম কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে মর্ম বলতে সেই লেখাটা একটু সিগনিফিকেন্ট হবে, একটু তাৎপর্যপূর্ণ হবে। এই তাৎপর্যটাকে বুঝে নিয়ে উত্তর করাটাই আমাদের উচিত। সারমর্ম করার সময়তে আমরা প্রথমেই যে বিষয়টাতে নজর দিয়ে থাকি সচরাচর, সেখানে বলা হয়ে থাকে 1/3 লিখতে হবে। এই যে আমাদের মাথাতে এসে গেল যে 1/3 লিখতে হবে, আমরা কিন্তু এইখানটাতেই বেশি ফোকাস করে থাকি যে 1/3 লিখতে হবে, অর্থাৎ যেন তেন প্রকারণে আমাদেরকে 1/3 করতে হবে, এটা আমাদের কিন্তু প্রধান উদ্দেশ্য হয়ে থাকে। এটা সঠিক যে সারমর্মের উত্তর 1/3 হয়ে থাকে, কিন্তু আমি বলবো এটা সচরাচর হয়ে থাকে, ইউজুয়ালি হয়ে থাকে, এটাকে আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। কিন্তু সারমর্মের উত্তরটা মূল অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। মূল অনুচ্ছেদের সঙ্গে তার মূল অনুচ্ছেদের যে ওজন, মূল অনুচ্ছেদের যে তাৎপর্য, মূল অনুচ্ছেদের যে গুরুত্ব, মূল অনুচ্ছেদের যে থটটা রয়েছে, যে ফিলোসফিটা রয়েছে, সেটা যেন উত্তরের মধ্যেও সমানভাবে ক্যারি করতে পারে। অর্থাৎ আমি যদি তোমাকে বলে থাকি যে আমি তোমাকে 1 কেজি তুলোর বস্তা দিয়েছি, তুমি ওটাকে 1 কেজি লোহাতে রূপান্তরিত করে দাও, তাহলে ওজনের কোনো তফাৎ হলো না। ওজনটা 1 কেজিই থাকলো, কিন্তু আমাদের আয়তনের তফাৎ হলো। এইটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। যে বিষয়টা দেওয়া রয়েছে, সেই বিষয়ের মধ্যে যে সিগনিফিকেন্স রয়েছে, তার মধ্যে যে ফিলোসফিক্যাল থট রয়েছে, তার মধ্যে যে জীবনবোধ রয়েছে, তার মধ্যে যে জীবন শিক্ষা রয়েছে, সেই থটটাকে সুন্দর করে ক্যারি করতে পারা, উপলব্ধি করতে পারা, এবং সেইটাকে উপলব্ধি করার পরে তাকে নিজের ভাষায় ঠিক সমানভাবে, অনুরূপভাবে সেই থটকে নিজের ভাষায় ব্যক্ত করতে পারা, এটা কিন্তু সারমর্ম। এটা প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের অবশ্যই 1/3 হতে হয়। 1/3 হতে গিয়ে আমরা যেন কখনোই আমাদের প্রদত্ত অনুচ্ছেদটির যে তাৎপর্য, যে বোধ, যে ফিলোসফি আছে, সেটাকে হারিয়ে না ফেলি। আমরা কিন্তু শুধুমাত্র শব্দ সংখ্যার দিকেই নজর দেব তা নয়, আমরা অবশ্যই বিষয়বস্তুর ওপর খুব ভালো করে নজর দেব। তো সারমর্মের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে সারমর্ম লেখার সময় একটা টাইটেল বা শিরোনাম দিতে হয়। এই টাইটেলটা না দিলে আমাদের একটা নম্বর কাটা যায়।
আমরা দেখব যে বিভিন্ন পরীক্ষাতে সারমর্মের যে মার্কসটা থাকে, ধরা যাক 40 নম্বর আছে, সেখানে দেওয়া থাকে ডিভিশনটা 35+5, অর্থাৎ টাইটেলের জন্য 5 নম্বর বরাদ্দ করা আছে। তাই টাইটেল দিতে আমরা ভুলে গেলি 5 নম্বরটা পাবো না। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্টুডেন্টসরা উত্তরটা লিখে ফেলেছে কিন্তু টাইটেলটা মাথায় আসছে না। তো তোমরা অনেক সময় বলে থাকো, স্যার উত্তরটা দেখে দিন, টাইটেলটা আমি পরে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা ঠিক নয়। টাইটেলটা দিতে ভুলে গেলে, দেওয়ার অভ্যাস না করলে, মূল পরীক্ষাতে গিয়েও দেখা যাবে যে আমরা টাইটেলটা দিলাম না, উত্তর লিখে দিয়ে চলে এসেছি। অটোমেটিক আমাদের ওখান থেকে আমরা যে মার্কসটা পেতাম সেটা 35-এর এগেনস্টে মার্কস পাবো আউট অফ 40। তাহলে টাইটেলটা আমাদেরকে প্রথমেই চুজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সারমর্মের উত্তর লিখব কোন ভাষায়। প্রথম কথা, সারমর্মের উত্তর লিখব আমরা অবশ্যই সহজ সরল ভাষায়, বা বাংলা সহ ইংরাজি যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ কিংবা বেঙ্গলির ক্ষেত্রে আমরা চেষ্টা করব সহজ সরলভাবে ব্যক্ত করা। খুব বড় বড় ভারী ভারী শব্দ কি দিলেই যে উত্তর একটা ভালো হবে তার কোনো মানে নেই। প্রকাশভঙ্গিমা, অ্যাপ্রোচের মধ্যে একটা স্মুথনেস দরকার, প্রকাশভঙ্গিমার মধ্যে একটা সরলতা দরকার, এবং প্রকাশভঙ্গিমার মধ্যে একটা তীক্ষ্ণতা দরকার। সেটার জন্যে প্রকাশভঙ্গিমা খুব সহজ সরলভাবে হবে, কিন্তু শব্দ জোরপূর্বক আমরা কঠিন কঠিন শব্দকে প্রয়োগ করার চেষ্টা করব না। যে শব্দগুলো আমার এখন প্রেজেন্ট ক্যাপাসিটিতে আছে সেই শব্দগুলোকে নিয়েই কিন্তু আমরা সারমর্মের উত্তর লেখার চেষ্টা করব। পরবর্তী পয়েন্ট, সারমর্ম লিখতে গেলে আমরা সাধু ভাষায় লিখব না চলিত ভাষায় লিখব। অনেক সময় অনুচ্ছেদটা আমাদেরকে সাধু ভাষায় দেওয়া থাকে, কিন্তু আমরা উত্তর কি করব? এক্ষেত্রে উত্তর হচ্ছে, যদি অনুচ্ছেদটা সাধু ভাষায় দেওয়াও থাকে তাহলে আমাদের উত্তর হবে চলিত ভাষায়। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর চলিত ভাষার অনুচ্ছেদ হলে তো চলিত ভাষায় উত্তর আমরা লিখবই। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আর কি বলবো, যে সাধু ভাষা আর চলিত ভাষা বলতে কি শুধুমাত্র চলিত ভাষা মানেই কি খুব সাধারণ শব্দ আর সাধু ভাষা মানেই কি খুব কঠিন কঠিন শব্দ? না। চলিত ভাষা বলতে আমরা এখানে প্রয়োগ করব যেগুলোকে, সেগুলো হচ্ছে বাক্যের ক্রিয়াপদ এবং বাক্যের সর্বনাম পদ, এই জায়গাটাতেই আমরা কিন্তু সাধু চলিতকে মেনটেন করব। অর্থাৎ আমি যে টেক্সটটা এখানে দিয়েছি তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ, তুমি বসন্তের কোকিল বেশ লোক, যখন ফুল ফোটে দক্ষিণে বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে। প্রত্যেকটা ক্রিয়াপদ, প্রত্যেকটা সর্বনাম পদ, এইগুলোতে আমরা যদি সাধুরূপটাকে ব্যবহার করি তাহলে সেটা সাধু, আর যদি ক্রিয়াপদকে আমরা সাধুরূপে চলিত রূপে ব্যবহার করি তাহলে সেটা চলিত। তাহলে এই যে বহে রয়েছে, এই যে বহে, তো এই বহেটা অবশ্যই একটা সাধুরূপ, ক্রিয়াপদের সাধুরূপ। তো ক্রিয়াপদের সাধুরূপ এই যে আমরা দেখতে পাচ্ছি বহে, এখানে আমরা ক্রিয়াপদের সাধুরূপ ব্যবহার করা রয়েছে টেক্সটে। আমরা যখন উত্তর লিখব তখন করব কি, বাতাস বয়, যদি আমাদের এই ক্রিয়াটাকে লেখার প্রয়োজন হয়। তো এইটা কিন্তু সাধুরূপে রয়েছে। কিন্তু সাধুরূপ মানেই বঙ্কিমচন্দ্রের, বিবেকানন্দের কিংবা আমাদের রাজা রামমোহন রায়ের যে কঠিন কঠিন গদ্য, আসলে তখন গদ্য সবেমাত্র জন্ম নিচ্ছে, তাদের যে সন্ধিবদ্ধ সমাসবদ্ধ বড় বড় শব্দ, সেটাই যে শুধুমাত্র সাধু তা কিন্তু নয়। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ক্রিয়াপদগুলো যেখানে সাধুরূপ আছে, বা সর্বনাম পদগুলো যেখানে সাধুরূপ আছে সেটা সাধুরূপ রয়েছে, আবার যেখানে সেটা চলিত রূপ রয়েছে সেটা কিন্তু চলিত রূপ। তো সাধু চলিত ব্যাপারটা হচ্ছে মেনলি ক্রিয়াপদ এবং সর্বনাম পদের উপর নির্ভর করছে। পরবর্তী পয়েন্টে আমরা সারমর্ম লেখার জন্য কি খেয়াল রাখবো? সারমর্ম লেখার জন্য বলা হয়ে থাকে যে আমাদেরকে সারমর্ম লিখতে হবে পরোক্ষ উক্তিতে, অর্থাৎ থার্ড পারসন। অর্থাৎ সেটা কীরকম? সেটা হচ্ছে আমি, আমরা, এরকম উত্তম পুরুষে বা প্রত্যক্ষ উক্তিতে সারমর্ম লিখব না। লিখব কেমন? লিখব এই যে তুমি বসন্তের কোকিল বেশ লোক, এটা নিশ্চয়ই তুমি কাকে বলা হয়? তুমি বলা হচ্ছে যে তোমার হচ্ছে কি মধ্যম পুরুষ, আমি, আমরা, তুমি, তোমরা বলা হয় মধ্যম পুরুষ। না, মধ্যম পুরুষে আমরা উত্তর লিখব না, আমরা উত্তর লিখব প্রথম পুরুষে, থার্ড পারসনে। তাহলে উত্তম পুরুষে এবং মধ্যম পুরুষে সারমর্মের উত্তর লেখা যায় না, থার্ড পারসনে লিখতে হয়। থার্ড পারসন মানে পরোক্ষ উক্তি। আরও একটু যদি সহজ করে বলি, পরোক্ষ উক্তি মানে স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য, এতে আমাদের উত্তর লিখতে হয়। অর্থাৎ ইংরেজিতে
অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি, স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্যতে আমরা উত্তর লিখতে থাকব। এটা হচ্ছে সারমর্মের রীতি। সারমর্মের শর্তগুলোর পরবর্তী শর্ত যদি উল্লেখ করতে হয় তাহলে বলবো যে সারমর্মতে আমরা কোনো উদাহরণগুলোকে আলাদা আলাদা করে, আমরা অনেক সময় বলি উদাহরণ দেওয়া থাকতে পারে টেক্সটের মধ্যে, সেই উদাহরণগুলোকে আলাদা আলাদা করে উল্লেখ করব না। সেই উদাহরণগুলির মধ্যে থেকে আমরা একটা সার্বিক বা সর্বজনিক বা সর্বজনীন বা সম্যক বাক্য বানিয়ে নিয়ে উদাহরণগুলোকে বাদ দিয়ে দেবো। উদাহরণ কিন্তু সারমর্মতে উত্তরের মধ্যে উল্লেখ করা যায় না। পরবর্তী কি? পরবর্তী হচ্ছে সারমর্মের উত্তর করার সময় আমরা খেয়াল করব যে যদি কোনো বক্তব্য সেখানে থাকে ইনভাইটেড কমার মধ্যে, কোট আনকোট যদি কোনো বক্তব্য সেখানে বলা থাকে, আমরা কিন্তু উত্তরে সেটাকে সরাসরি ব্যবহার করব না। উত্তরে আমরা সেই বক্তব্যেরও মূল অংশকে নিয়েই ব্যবহার করব। অর্থাৎ সেই বক্তব্যের মধ্যে যদি কোনো নির্যাস থেকে থাকে তাকে আমরা আমাদের ভাষায় ওই থার্ড পার্সনে, ওই পরোক্ষ উক্তিতে বা ওই বিবৃতিমূলক বাক্যে তার উত্তরকে রূপদান করব। এগুলো হচ্ছে সারমর্মে করার জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমি এই শর্তগুলো প্রত্যেকটা আরেকবার বলে দিই। শর্তগুলো হচ্ছে, প্রথমেই আমাদেরকে টেক্সটটা, যে টেক্সটটা দেওয়া হয়েছে, সারমর্ম মানিয়ে একটা টেক্সট দেওয়া হবে। প্রেসিজ রাইটিং বলতে যা বুঝি তার মধ্যে একটা টেক্সট অবশ্যই দেওয়া হবে। সেই টেক্সটটা আমরা খুব ভালো করে পড়ব, একাধিকবার পড়ব। পড়ে সেই টেক্সটার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা লাইনকে ভালো করে বোঝার চেষ্টা করব। বোঝার চেষ্টা করার পর কি করব? উত্তর করতে শুরু করব। প্রথমেই দেওয়ার চেষ্টা করব একটা টাইটেল। টাইটেল কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের নিজের মতো করে দেবে, ভিন্ন ভিন্ন টাইটেল হবে, কারোর সঙ্গে কারোর কিন্তু মিলবে না। টাইটেলটা আমরা চেষ্টা করব খুব বড় নয়। টাইটেল সম্পর্কে বলি, সারমর্মের টাইটেল কিন্তু একটুখানি সিগনিফিক্যান্ট তৈরি করতে হবে। খুব বড় বাক্য দিলে বাক্যটির টাইটেলটি খুব শিথিল হয়ে যায়। সারমর্মের টাইটেল হবে একটি, দুটো, তিনটে শব্দের মধ্যে। খুব বড় বাক্যসুলভ যদি একটা সারমর্মের টাইটেল হয় তাহলে কিন্তু টাইটেলটা শিথিল হয়। অর্থাৎ মূল টেক্সটটিকে ওই টাইটেলটি নিশ্চিতভাবেই ক্যারি করবে, কিন্তু কিছুটা গোপন থাকবে। অর্থাৎ কাব্যিক যে তাৎপর্য, অর্থাৎ মর্ম ব্যাপারটা, মর্ম উদ্ধার করার ব্যাপারটা, সেখানে একটা তাৎপর্য গোপন থাকে। অর্থাৎ টাইটেলটা মূল বিষয়কে ক্যারি করবে, কিন্তু কিছু কথা গোপন করা থাকবে, যেখানে আন্দাজ করা যেতে পারে কি বলতে চাওয়া হচ্ছে, কিন্তু স্পষ্ট করা নেই। অর্থাৎ পাঠক সেখান থেকে কিছু খোঁজার চেষ্টা করবে, আমার উত্তরটা পড়তে চেষ্টা করবে। এটা হচ্ছে সারমর্মের টাইটেল করার জন্য একটা স্ট্র্যাটেজি বা একটা ট্রিক্স। তো টাইটেল দেওয়ার পরে আমাদের উত্তর লিখতে শিখতে হবে। উত্তর যখন আমরা লিখব পরীক্ষার খাতায়, আমরা কখনোই প্রথমবারেই মূল উত্তরপত্রে উত্তর লিখব না। বলে রাখি যে সারমর্মের উত্তর লেখার জন্য কিন্তু আমাদের একটা প্রেসিজ সিট, আনসার সিট আলাদা করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই সেটা দেওয়া হয়, কিন্তু কখনো কখনো দেওয়া হচ্ছে না। কোনো কোনো পরীক্ষায় দেওয়া হয় না। পিএসসি বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। ডাব্লিউবিপিএসসির ধরো ডাব্লিউবিসিএস মেন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, যদিও 2020 মেন পরীক্ষাতে বাংলার কোশ্চেনে দেওয়া হয়নি, সেখানে মূল উত্তরপত্রেই উত্তর লিখতে হয়েছে। এটা মোটামুটি একটা ব্যতিক্রমী ঘটনা বলা যেতে পারে, কিন্তু সাধারণত দেওয়া হয়ে থাকে একটা প্রেসিজ আনসার শিট। সেই শিটের মধ্যে বিভিন্ন ব্লক করা থাকে, বিভিন্ন বক্স করা থাকে, সেই বক্সে একটি করে শব্দ লিখে উত্তরটা রেডি করতে হয়। তাহলে আমরা যদি এই উত্তরপত্রের মধ্যে কোনো একটা উত্তর লেখার পরে মনে হলো এটা ভুল হয়েছে, এই শব্দটি কাটা দরকার, এই শব্দটিকে একটুখানি পাল্টে দেওয়া দরকার, তাহলে উত্তরপত্রটা কিন্তু অপরিচ্ছন্ন হয়ে থাকে, উত্তরপত্রটা পরিচ্ছন্ন থাকে না। সেই জন্য আমাদের উচিত কি, ওই উত্তরপত্রের শেষের দিকে যেখানে স্পেস ফর রাফ ওয়ার্ক রয়েছে, এই রাফ ওয়ার্কে গিয়ে আমরা উত্তরটা আগে সাজিয়ে নেব। আমরা সেখানে শব্দকে যোগ করব, বিয়োগ করব, কাটছাঁট করব, সেন্টেন্সকে নতুন করে গড়ব। যদি একবার পড়ার পরে মনে হয় যে এটাকে একটু পাল্টে দিলে এভাবে করলে ভালো হয়, আমরা রাফ পেজের মধ্যে উত্তরটাকে ভালো করে সাজিয়ে নেওয়ার পরে, টাইটেল দিয়ে নেওয়ার পরে শুধুমাত্র সেটাকে কপি করে নিয়ে চলে আসবো, বা ওখান থেকে দেখে দেখে টুকে দেবো আমাদের মূল আনসার শিটে। তাহলে মূল আনসার শিটটা অত্যন্ত পরিচ্ছন্ন থাকবে এবং ছিমছাম থাকবে। এটা খুব দরকার। তাহলে সেখানে প্রত্যেকটা
শব্দ প্রত্যেকটা ব্লকের মধ্যে লিখতে হয়, আলাদা আলাদা ব্লকের মধ্যে লিখতে হয়, আলাদা আলাদা ঘরের মধ্যে লিখতে হয়। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সারমর্মের উত্তর যদি আমরা সরাসরি উত্তরপত্রের ওই প্রেসিস আনসার শিটের মধ্যে লিখে ফেলি, লেখার পর যদি মনে হয় যে এখানটাতে একটু ভুল হলো, একটু কেটে ঠিক করে দিই, তাহলে কিন্তু উত্তরপত্রটা আর পরিচ্ছন্ন থাকলো না। সেক্ষেত্রে যিনি খাতা দেখবেন তার ইমপ্রেশন একটু খারাপ হতে পারে, তার মানসিকতা একটু নষ্ট হতে পারে, নম্বর আমাদের কমতে পারে। তাই আমরা উত্তর কিন্তু রেডি করব আগে রাফের মধ্যে, তারপরে উত্তরটাকে শুধুমাত্র দেখে দেখে টুকে দেব। মনে রাখতে হবে যে সারমর্ম কিন্তু খুব কম উত্তর লেখার মধ্যে দিয়ে উত্তর হয়। আমরা যখন একটা প্রবন্ধ লিখি অনেক বেশি লিখতে হয়, আমরা যখন একটা রিপোর্ট লিখি বা প্রতিবেদন লিখি অনেক বেশি লিখতে হয়। সারমর্ম কিন্তু অনেক কম লিখে নম্বর পাওয়া যায়। তাহলে গুরুত্বটা কোথায়? অনেক কম লিখে আমাকে 20 বা 30 বা 40 কেন দিচ্ছে? যে উত্তর আমি 40 নম্বরের জন্য লিখছি একটা প্রতিবেদন 2 পাতা, সেটা আমি 10টা লাইন লিখে কেন 40 নম্বরের উত্তর কমপ্লিট করতে পারছি? কি তার মধ্যে সরি কি তার মধ্যে যৌক্তিকতা আছে? তো সেটা হচ্ছে যে আমি যে এই টেক্সটটিকে পড়ে বুঝতে পেরেছি, বুঝতে পেরে তাকে আমি উত্তর রেডি করতে পারছি, এটাই কিন্তু সারমর্মের ক্ষেত্রে নম্বর দেওয়ার গোপন রহস্য। অর্থাৎ আমার বোঝার শক্তি আছে এবং আমার উপলব্ধি করার শক্তি আছে, আমার অনুভূতি এবং অনুভব সঠিক, সেইটার জন্যে কিন্তু এখানে নম্বর দেওয়া হচ্ছে, আয়তনের সাপেক্ষে নয়। আয়তন এখানে কম হতে পারে, কিন্তু আমার বোধ শক্তি যথার্থ রয়েছে, সেই জন্যই আমি কিন্তু এখান থেকে একটা ভালো মার্কস নিয়ে আসতে পারি। তাহলে উত্তর আমরা এভাবে লিখলাম, উত্তর লেখার পরে আমরা মূল আনসার শিটের মধ্যে টুকে দিলাম। আনসার শিটে উত্তরটা লেখার পরে শুধু আমরা একবার চোখ বুলিয়ে দেখে নেব যে আনসারটা কোথাও কিছু মারাত্মক ভুল হয়ে গেছে কি না। যদি মারাত্মক ভুল হয়ে গিয়ে না থাকে তাহলে আমরা আর বিশেষ কিছু কাটাকাটি করব না, আমরা কিন্তু ওটাকেই ফাইনাল বলে রেখে দিলাম, আমাদের উত্তর লেখা কমপ্লিট হলো। এবারে সেই উত্তরপত্রটাকে আমাদের কি করতে হয়? খাতার ভিতরে আমাদের যে মূল উত্তরপত্র, সেই উত্তরপত্রের মধ্যে খাতার ভিতরের দিকে সেই সিটটাকে রেখে দিয়ে আমরা একটা সময় সেটাকে সেলাই করে দিতে পারি বা স্টেপল করতে পারি। সেটা তোমাদের যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি সেটা বলে দেবেন। কোনো অংশেই সেই এক্সট্রা পেজটা বা উত্তর শিটটা, উত্তরপত্রটা, যেহেতু সেটা সিঙ্গেল একটা পেজ, সেটাকে আমরা খাতার শেষাংশে অ্যাটাচ করব না। খাতার শেষের দিকে অ্যাটাচ করলে সেটা ছিঁড়ে যাওয়া বা সেটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা সেটাকে অবশ্যই খাতার ভিতরের দিকে রেখে অ্যাটাচ করব। তো সারমর্ম লিখতে গেলে আমাদের এই সতর্কতা অবলম্বন করতে হবে, আর এই সমস্ত শর্তগুলোকে মেনটেন করতে হবে। এই বিষয়গুলোকে নজর দিয়ে যদি আমরা সারমর্ম লিখতে থাকি তাহলে দেখা যাবে যে সারমর্ম থেকে আমরা একটা ভালো নম্বর আসছে এবং আমরা আনতে পারবো। যদিও ডেসক্রিপটিভ বা নির্মিতি অংশের প্রত্যেকটি জিনিসই হচ্ছে আমাদের অভ্যাসের উপর নির্ভর করে। আমরা যেটা অভ্যাস করে যাই সেটা পরীক্ষায় সবসময় কমন নাও আসতে পারে, কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে যদি কোনো খামতি না থাকে তাহলে দেখা যাবে যে আমরা যে কোনো বিষয়ই দিক না কেন সেটাকে আমাদের আয়ত্তের মধ্যে এনে আমরা কিন্তু উত্তর করতে পারছি। অর্থাৎ ইংরাজি এবং বাংলা পেপারসে কমন আসার সম্ভাবনা তো নিশ্চিতভাবেই থাকবে যদি আমরা যথার্থভাবে প্র্যাকটিস করি, পড়াশুনো করি। কিন্তু যদি কখনো না আসে তাহলেও যেন আমরা পড়ে বুঝে একটা উত্তর করতে পারি, তার জন্য প্রচুর অভ্যাস দরকার। তো সেই জন্য নিয়মিত আমরা যেমন অঙ্ক করি, নিয়মিত আমরা যেমন ইংরাজি প্র্যাকটিস করছি, জিকে প্র্যাকটিস করছি, রিজনিং প্র্যাকটিস করছি, তেমনি আমাদের এই নির্মিতি বাংলাকেও আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস ছাড়া নিশ্চিতভাবেই ভালো মার্কস তুলে আনা যাবে না। তো সারমর্ম করতে গেলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আমরা কিভাবে অভ্যাস করব, কোন কোন বই পড়ে অভ্যাস করব, বা কি কি দেখে আমরা সারমর্মকে কমন পেতে পারি পরীক্ষায়, বা পরীক্ষায় আমাদের অসুবিধা হবে না, সেগুলো একটু বলে দিই। প্রথমত, যে সমস্ত টেক্সট বুকগুলো খুব জনপ্রিয় টেক্সট বুক, সেই টেক্সট বুকগুলোকে আমাদেরকে সেখানে অনুশীলনীতে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো রয়েছে, যে সমস্ত সারমর্মগুলো করে দেওয়া রয়েছে বা উত্তর করে দেওয়া নিয়ে শুধুমাত্র প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। কোন কোন বই? ধরা যাক মাধ্যমিক স্তরের কালীপদ চৌধুরীর বই থেকে, কিংবা নির্মল কুমার দাসের বই থেকে, ইত্যাদি ইত্যাদি অনেক বই রয়েছে বাজারে, কিংবা অমল পালের বই থেকে।
যে সমস্ত টেক্সট বুকগুলোতে খুব জনপ্রিয় টেক্সট বুক, সেই বইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। সর্বশেষ যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে, সেই ক্লার্কশিপেও কিন্তু দেখা যাচ্ছে অনুবাদ এবং সারমর্ম কোনো না কোনো বই থেকে তোলা হয়েছে, যে বইগুলোর নামগুলো আমি বললাম। তাহলে টেক্সট বুকগুলোকে আমাদেরকে পড়তে হবে, এবং টেক্সট বইয়েতে যে সমস্ত সেটগুলো দেওয়া রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং প্রশ্নের সঙ্গে উত্তরও করে দেওয়া রয়েছে, সেগুলোকে প্রথমত আমরা নজর দেব। তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের একটা পড়াশোনার হ্যাবিট রাখা, যে কোনো প্রবন্ধ পড়া, গল্পের বই পড়া, এগুলো আমাদের অভ্যাস থাকলে কিন্তু আমাদের বাংলাকে বুঝতে পারার অভ্যাসটা বেড়ে যায়। তাহলে সারমর্ম করতে গেলে কিন্তু আমরা নিশ্চিতভাবেই প্রথমেই টেক্সট বইয়ের দিকে নজর দেবো, তারপরে আউট অফ আমাদের অর্ডিনারি যে টেক্সটগুলো আছে তার বাইরেও কিন্তু আমাদেরকে এগোতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে আমরা পারি, এবং সরাসরি কমন না পেলেও উত্তর করে আসতে পারবো। তোমরা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছ, যে টেক্সটটার মধ্যে রয়েছে তুমি বসন্তের কোকিল বেশ লোক। সহজ কথা, কঠিন কিছু কথা নয়, কিন্তু এই অংশটুকুর মধ্যেই বসন্তের কোকিল এটিকে বলা যেতে পারে, এর মধ্যে একটা কিন্তু গোপনীয়তা রয়েছে, রহস্য রয়েছে। বসন্তের কোকিল মানে হচ্ছে যিনি আসলে সুবিধাবাদী। বসন্তের কোকিল, এটা আমাদের অনেককে বলে থাকি আমরা, সুবিধাবাদী, বেশ লোক। পরের লাইনগুলো পড়লে এই বসন্তের কোকিল কথাটা আরো ভালো করে স্পষ্ট হবে। যখন ফুল ফোটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। অর্থাৎ সুসময়, সুসময় যখন সময় ভালো যায়, কথক বলছেন এটা, এখানকার যিনি কথক তিনি বলছেন, যখন সময় ভালো যায়, ফুল ফোটে তো একটা সুখ সময়ে ফুল ফোটে, দক্ষিণা বাতাস তো সুখের সময়কার বাতাস, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, পরিষ্কার বলা হলো সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা করো। অর্থাৎ মজার মজার কথা বলো, রসের কথা বলো, আনন্দের কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো। আর যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, কঠিন শীত, কঠিন শীত মানেই হচ্ছে সেটা আমাদের কাছে দুঃসময়, ভালো সময় নয়। দক্ষিণ বাতাস কিন্তু বসন্তকালে বয়, ফুল কিন্তু বসন্তকালে ফোটে, অর্থাৎ বসন্ত মানুষের জীবনের একটা সুখের সময়, সুখের দিক। আর শীতে কিন্তু গাছের পাতা ঝরে যায়, তাই না? শীতে গাছের পাতা ঝরে পড়ে যায়, অর্থাৎ পাতা যেটা গাছের প্রাণ, যেটা গাছকে প্রাণের শক্তি দেয়, খাদ্য উৎপাদন করতে দেয়, বাঁচিয়ে রাখতে পারে, সেটা কিন্তু বসন্তে থাকে। অর্থাৎ সুসময়ের কথা বলা হচ্ছে, যখন ফুল ফোটে এবং দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আর যখন দারুণ শীতে জীবলোপে থরহরি কম্প লাগে, মানে প্রবল শীত, গাছের পাতা ঝরে পড়ছে, গাছের প্রাণ সংশয়াপন্ন, খাদ্য উৎপাদন করার জন্যেও সেই স্বাভাবিক ন্যূনতম শক্তিটুকু তার নেই, কারণ পাতাই তো গাছের খাদ্য উৎপাদন করে, সেটাও ঝরে পড়ে গেছে, গাছের পক্ষে তখন তার অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে। তখন কোথায় থাকো বাপু, যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, প্রবল বর্ষা, কথক বলছেন, এখানকার যিনি কথক তিনি বলছেন, যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, কি হচ্ছে তখন? তখন কিন্তু তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, প্রবল বৃষ্টির জন্য কাক মানে যে কোনো পশু পাখি ভিজে গোময় হয়। এই গোময়টা নিয়ে অনেকের প্রশ্ন থেকে যায় যে গোময়টা কি। গো হচ্ছে গরু, গরু হচ্ছে নিরীহ জীবদের মধ্যে অন্যতম, নিরীহ জীব। তো আমরা যখন মারাত্মকভাবে কোথাও আঘাত পাই, মারাত্মকভাবে কোথাও হেরে যাই, মারাত্মকভাবে কোথাও বিপর্যস্ত হই, সাংঘাতিক বিপর্যস্ত হই, সাংঘাতিকভাবে হেরে যাই, সাংঘাতিকভাবে আমরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থাকি, তখন তাকে বলা হয় গরুর মতো হয়ে যাওয়া, মানে হেরে গোহারা হয়ে গেছে একটা কথা বলি। তার মানে গরুর মতো একটা নিরীহ এবং অসহায় প্রাণীর মতো যখন আমার অবস্থা হয়, তখন
তুমি কোথায় থাকো, কার উদ্দেশ্যে বলা হচ্ছে? এই যে যিনি আসলে ওই দক্ষিণ বাতাস বহার সময় রসিকতা করছিলেন, যিনি আসলে ফুল ফোটার সময় এসে রসিকতা করছিলেন, যিনি আসলে সংসারে যখন আমার সুখ ছিল, যখন আমার টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, যখন আমার সংসারে প্রবল ধনাত্মক দিকগুলো ঝনঝন করে বেজে উঠতো, তখন কিন্তু অনেকে আসতে, তুমি আসতে। আর যখন আমার দুঃসময়, যখন আমি বৃষ্টিতে বিপর্যস্ত, যখন আমি শীতে শীতার্ত, তখন কিন্তু তোমার আর দেখা পাওয়া যায় না। তখন তোমার মাজা মাজা কালো দুলালি, মাজা মাজা মানে চকচকে, মাজা আমরা বলি না বাসন মাজা, এটাই বাসন মাজা। মাজা মানে পরিষ্কার করা, চকচক করা। কালো দুলালি ধরনের শরীরখানি, কালো দুলালি ধরনের শরীরখানি হবে, এটা ক্ষয়াকার দন্তনয় হস্যই, কালো দুলালি ধরনের শরীরখানি। অর্থাৎ এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? কোকিলের রূপকই কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর সুবিধাবাদী মানুষের কথা লেখক উল্লেখ করতে চলেছেন। কোকিলের রূপকে, কোকিল আসলে একটা প্রতীক, কাদের প্রতীক? সমাজের সুবিধাবাদী সাধারণ মানুষ যারা সুবিধা বা নেওয়ার জন্য হাজির হয়, কিন্তু সেই ব্যক্তি যখন দুঃসময়ের সম্মুখীন হন সেই সুবিধাবাদীদের আর দেখা পাওয়া যায় না। তাহলে মাজা মাজা কালো দুলালি ধরনের শরীরখানি, অর্থাৎ যিনি হাসছিলেন, রসিকতা করছিলেন, মিষ্টি মিষ্টি কথা বলছিলেন এতক্ষণ, তাকে কিন্তু বৃষ্টির সময়তে আর ওই রকমভাবে রমণীয়ভাবে বলা যেতে পারে, রমণীয়ভাবে আর আসতে দেখা যায় না। তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নহে। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হলো যে তুমি বসন্তের কোকিল, তুমি সুবিধার সময়কার মানুষ, তুমি সুবিধাবাদী, শীতে বর্ষার সময় তুমি কিন্তু আর মানুষের পাশে বা আমার পাশে থাকো না, বা দুঃসময়ের লোক তুমি নও। নেক্সট প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো, কথক বলছেন, রাগ করিও না, তোমার মতো আমাদের মাঝখানে অনেক আছেন। অর্থাৎ কথক বুঝিয়ে দিতে চাইছেন যে তুমি একা নও, তোমাকে দিয়ে আমি এই সমাজের একটা বিশেষ শ্রেণীকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে তুমি একা নও, সমাজে অনেক সুবিধাবাদী মানুষ কিন্তু আছেন যারা এই রকম বসন্তকালে এসে ঠাট্টা করে, তামাশা করে, রসিকতা করে, গড়াগড়ি খায়, হামাগুড়ি দেয়, হাসে, কিন্তু শীতের সময়তে, বর্ষার সময়তে, প্রচণ্ড দাবদাহেতে, অর্থাৎ যখন খুব কঠিন সময়, তখন কিন্তু তাদের আমি আর দেখা পাওয়া যায় না, দেখা পাই না, আমার সান্নিধ্যে তারা আসে না, আমার বাড়িতে তাদের টিকিটুকুও দেখা যায় না। তাই একজন নও, সমাজের একটা শ্রেণীকে কিন্তু লেখক এই দ্বিতীয় প্যারাগ্রাফে এসে চিহ্নিত করে দিলেন। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা পার্টিকুলার কোকিল পাখির উদ্দেশ্যে নয়, এবং সমাজের কোনো একটি ব্যক্তির উদ্দেশ্যও নয়। এটা লেখক বলতে চাইছেন কাকে? বলতে চাইছেন যে সমাজের একটা শ্রেণী, একটা শ্রেণী আছে যারা সুবিধা নেওয়ার জন্যই প্রস্তুত থাকে। যখন নসিবাবুর তালুকের খাজনা আসে, তখন মানুষ কোকিলে তাহার গৃহকুঞ্জ পুরিয়া যায়। পুরিয়া বানানটা খেয়াল করো, পয়হস্য রয়হস্য অন্তস্থ একার আছে, তার মানে কি? পূরণ, মানে ভর্তি হইয়া যায়। হ্যাঁ, আর এটা যদি বার্নিং হতো তাহলে ডয়সন রয়হস্য হতো, বার্নিং নয়, পুড়ে যাওয়া নয়, পুরিয়া যায় মানে ভর্তি হয়ে যায়। তাহলে নসিবাবু, নসিবাবু হচ্ছেন, এখানে কথক বলতে চাইছেন যে নসিবাবু নামক একটা ব্যক্তি, যিনি একজন ধরো জমিদার, নসিবাবু হচ্ছেন একজন জমিদার ধরা যাক। তো যখন জমিদারের বাড়িতে পৌষ মাসে খাজনা আসছে, অনেক ধান চাল অর্থ কড়ি টাকা পয়সা ঐশ্বর্য সেই সময় নসিবাবুর বাড়িতে আদায় হচ্ছে, তো সেই সময় নসিবাবুর একটুখানি সুসময়, সেই সময় কিন্তু নসিবাবুর বাড়িতে টিকিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, সমাজের শ্রেষ্ঠ পণ্ডিত বলে তথাকথিত পাণ্ডিত্যপূর্ণ মানুষ, যারা নসিবাবুকে অত্যন্ত খাতির করেন, নসিবাবুর পাশে থাকেন, নসিবাবুকে সাহায্য করতে এগিয়ে আসেন, ঠাট্টা তামাশা করেন, নসিবাবুকে প্রাণের মানুষ বলে গ্রহণ করেন এবং তার বাড়িতে আসছেন। তখন মানুষ কোকিলে তাহার গৃহকুঞ্জ পুরিয়া যায়। মানুষ কোকিল, মানুষ রূপ কোকিল, তাহলে আসলে তার উদ্দেশ্য কি? রূপক কর্মধারয় সমাস, মানুষ কোকিলে তাহার গৃহকুঞ্জ পুরিয়া যায়। তাহলে মানুষ কোকিল বলতে আসলে কাকে বলা হচ্ছে? মানুষকেই বলা হচ্ছে, কোকিলকে নয়। মানুষকে বলাই কিন্তু কবির লেখকের উদ্দেশ্য,
যে মানুষ কোকিলে তাহার গৃহকুঞ্জ ভর্তি হয়ে যায়। কিরকম মানুষ তারা? সবসময় দেখবে যে সুবিধাবাদী মানুষরা কেমন হয়, সমাজে তারা পণ্ডিত বলে নিজেদেরকে ব্যক্ত করতে চেষ্টা করে। হিন্দু শাস্ত্রে তারা হচ্ছে কারো টিকি থাকে বড় বড়, অর্থাৎ ব্রাহ্মণ। আর মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে তাদের আছে দাড়ি। তো নজরুলও কিন্তু কিছু কিছু জায়গায় বলেছেন যে টিকির গিট আর দাড়ির ঝোঁপ, তাকে কিন্তু নজরুল অনেক ক্ষেত্রেই আঘাত করেছেন, তাদের সম্পর্কে তাদের নিন্দা করেছেন। তো এখানেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর এই লেখাতে কি করলেন, যে ব্রাহ্মণ টিকিধারী ব্রাহ্মণদেরকে নিন্দা করছেন। তারা বলছেন যে, তিনি বলছেন যে কত টিকি ফোঁটা, দেখবে যে টিকি যারা বাঁধেন তারা কপালে তিলক কাটে, বাহুতে তিলক কাটে। তো এই যে টিকিধারী ব্রাহ্মণ, ফোঁটা গ্রহণ করা মানুষ, বা তাদের যারা সেই পণ্ডিত বলে মনে করেন, তথাকথিত পণ্ডিত বলে মনে করেন, সেই ফোঁটা তেরি চশমা, ডয়শূন্য রয় হবে এটা, তেরি চশমা, তেরি চশমা হাট লাগিয়া যায়, তেরি চশমার হাট লাগিয়া যায়, অর্থাৎ চশমা। দেখবে যে ধূর্ত মানুষদেরকে দেখলে বোঝা যায় কীরকম, চশমার ওপর দিয়ে দেখে অনেক ক্ষেত্রে। এবং অনেক ক্যারেক্টার যখন চশমার ওপর দিয়ে, ধরা যাক তার মধ্যে একটা জটিলতা, জটিল চরিত্র প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, তার জটিলতাকে প্রকাশ করার জন্যে তার মধ্যে ছলনা, চতুরতা ইত্যাদিকে প্রকাশ করানোর জন্য দেখবে চশমার ওপর দিয়ে দেখানো হয় কোনো সিনেমাতে, কোনো নাটকে। অর্থাৎ চশমার ওপর দিয়ে দেখলে তার মধ্যে সেই চতুরতাটা বা বাচালতাটা প্রকাশ পায়। এই বাচালতাটার, এই বাচাল লোকজনদেরকেই কিন্তু লেখক বলছেন তেরি চশমার হাট লাগিয়ে যায়। অর্থাৎ চশমা আছে কিন্তু ট্যাড়াভাবে দেখছে, চশমার ওপর দিয়ে দেখছে। তো চশমা কিন্তু তার ব্যবহারটার ওপরও কোনো মানুষ সহজ সরল না কোন মানুষ বাচাল, সেটা কিন্তু নির্দেশ করতে পারা সম্ভব হয়। তো তেরি চশমার হাট লাগিয়া যায়। যখন তাহার বাড়িতে নাচ গান যাত্রা পর্ব উপস্থিত হয়, দেখো নাচ গান যাত্রা পর্ব কখনো হয়, নিশ্চয়ই কোনো পরিবারের যখন সুখ সময়, সুসময় থাকে, তখনই কিন্তু নাচ গান যাত্রা হয়ে থাকে, তা না হলে তো নাচ গান যাত্রা হয় না। তো নাচ গান যাত্রা হচ্ছে তখন কিন্তু ওই তেরি চশমার মানুষ, বাচাল লোকজন, তথাকথিত পণ্ডিত, তথাকথিত কথাটা আমি বারবার ব্যবহার করছি, কিন্তু আমাদেরকে একটু জানতে হবে যে তথাকথিত কথাটার মানে কি। তথাকথিত মানে হচ্ছে প্রচলিত, যেটা সচরাচর বলে থাকি। এই যেমন আমরা আমাদেরকে কি বলি, শিক্ষিত ব্যক্তি, তথাকথিত শিক্ষিত ব্যক্তি আমরা। কিন্তু আমাদের কাছ থেকে যদি কোনো অশিক্ষিত ব্যক্তির মতো আমরা অনেক ক্ষেত্রে আচরণ করে থাকি, আমরা দুর্ব্যবহার করলে সেটা কিন্তু শিক্ষিতের মতো আচরণ করা হলো না। আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি, তাহলে সেটা শিক্ষিতের মতো আচরণ করা হলো না। আমরা কোনো অন্যায় কাজ করছি, তাহলে সেটা শিক্ষিতের মতো আচরণ করা হলো না। তাহলে তথাকথিত শিক্ষিত ব্যক্তি মানে প্রচলিত বা চিরাচরিত বা সাধারণ অর্থে যাকে আমরা শিক্ষিত বলে থাকি, সেটাই হচ্ছে তথাকথিত। তাহলে তথাকথিত শব্দটার মানে বোঝা গেল। তথাকথিত শব্দটা আমি এরপরে যখন ব্যবহার করব তখন আর নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে তখন দলে দলে মানুষ কোকিল আসিয়া তাহার ঘর বাড়ি আধার করিয়া তোলে। মানে যখন নাচ গান যাত্রা চলছে, যখন সুসময় চলছে, যখন ভালো সময়, এই নসিবাবুর বাড়িতে যখন যাত্রা চলছে, নাচ গান চলছে, তখন কিন্তু অনেক মানুষ কোকিল এসে তার কি করছে, তার ঘর বাড়িকে অন্ধকার করিয়া দেয়। মানে আর জায়গা ধরছে না, এত মানুষের ভিড়, কত অনুগামী তার তখন, তাই না? অনুগামী শব্দটাকে আমাদের ব্যবহার করতে পারি আমরা, যে অনেক অনুগামী তখন নসিবাবুর কাছে আসেন। তারা কি করে, কেহ খায়, কেহ গায়, কেহ হাসে, কেহ কাশে, কেহ তামাক পোড়ায়, কেহ হাসিয়া বেড়ায়, কেহ মাত্রা চড়ায়, কেহ টেবিলের নিচে গড়ায়। লেখক এখানে এতগুলো বাক্যাংশের মধ্যে দিয়ে এই মানুষগুলোর চরিত্রকে স্পষ্ট করে দিলেন। খাওয়া, গাওয়া, হাসা, কাশা, তামাক পোড়ানো, এগুলো সবই কিন্তু আসলে বিলাসিতার নিদর্শন। নসিবাবুর বাড়িতে এই টিকিধারী, তেরি চশমা, ফোঁটা লাগানো মানুষদের
যে বিলাসিতা, বিলাসবহুল যে আচরণ, টাকাটা নসিবাবুর, কিন্তু তারা সবাই নসিবাবুর অনুগামী, তারা সবাই নসিবাবুর সুহৃদ, তারা সবাই নসিবাবুর ভালো চান, এইটা বলতে চাইছেন লেখক। তাদের এই আচরণগুলো বুঝিয়ে দিচ্ছে যে তারা প্রত্যেককেই বিলাসবহুল আচরণ করছেন নসিবাবুর বাড়িতে এসে, কারণ নসিবাবুর এখন অনেক খাজনা আদায় হয়েছে, টাকা পয়সা যথেষ্ট আছে, উড়িয়ে পুড়িয়ে দিয়ে সুখ ভোগ করছেন এবং নসিবাবুর পাশে আছেন বলে ইঙ্গিত ত্যাগ করছেন। যখন নসিবাবু বাগানে যান তখন মানুষ কোকিলে তাহার সঙ্গে পিপিরার সারি দেয়। মানে এই যে এই তেরি চশমা টিকিধারী মানুষ, তারা পিঁপড়ের মতো নসিবাবুর চারপাশে 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 ঘুরে বেড়ায়। কেন না, নসিবাবুর এখন ভালো সময়, নসিবাবুকে এখন তুষ্ট করতে হবে। আমরা তৈল বলে একটা প্রবন্ধ আছে, তো তৈল প্রদর্শন করা আর কি, গোদা বাংলায় বলে তেল দেওয়া। এই তেল দেওয়ার কাজ চলছে, স্নেহ পদার্থ মিশ্রিত করার কাজ চলছে নসিবাবুর উদ্দেশ্যে। কারণ নসিবাবুর সঙ্গে এখন সুসম্পর্ক রাখলে কিছু সুখ ভোগ করা যাবে, কিছু টাকা পয়সা উপার্জন করা যাবে এবং কয়েকদিন বেশ খেয়ে দেয়ে নিদ্রা যাপন করা যাবে খুব সুখে। এবার হলোটা কি, বেশ ভালোই চলছিল, আর যে রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি হইতেছিল আর নসিবাবুর পুত্রটির অকাল মৃত্যু হইল, তখন তিনি একটি লোক পাইলেন না। এতদিন পর্যন্ত নসিবাবুর বাড়িতে অনেক মানুষ, অনেক অনুগামী, অনেক নাচ যাত্রা গান চলছিল, নসিবাবুর চারপাশে অনেক অনুগামী চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, পিঁপড়ের মতো নসিবাবুর পিছনে লেগেছিল। কিন্তু যখন প্রবল বৃষ্টির দিনে নসিবাবুর পুত্রটির অসুস্থতা এবং অসুস্থতাজনিত কারণে মৃত্যু ঘটল, তখন কিন্তু একটি লোককেও পাওয়া গেল না। অর্থাৎ বসন্তের কোকিল এই কথাটার তাৎপর্য আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, যে লেখক যখন বলেছেন বসন্তের কোকিল, এই বসন্তের কোকিল কথাটার তাৎপর্য আমরা শেষ পর্যন্ত পড়লে খুব ভালো করেই বুঝতে পারছি। তাহলে আমাদের মনে হচ্ছে খুব সহজে আমরা একটা আনসার করতে পারবো, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এখানে যে সমস্ত পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই গুরুত্বপূর্ণ অংশগুলো যেন কোনো কিছু বাদ না পড়ে যায়। অর্থাৎ বসন্তের কোকিল বলতে গিয়ে যে সমস্ত স্বার্থপরতা রয়েছে এবং যে সমস্ত তোমার নসিবাবুর চরিত্রের অসহায়তা রয়েছে, সেই মূল পয়েন্টগুলো যেন আমাদের উত্তরের মধ্যে থাকে। তা না হলে কিন্তু উত্তরটিকে ছোট করে লিখলেই ভালো উত্তর হবে না। এইবার আমরা যদি বসন্তের কোকিল একটা টাইটেল দিয়ে দিই, তাহলে টাইটেলটা কিন্তু ধার করা হয়ে গেল, খুব একটা ভালো হলো না। কেননা বসন্তের কোকিল শব্দটা এখানে আছে, আর বসন্তের কোকিলের মধ্যে থেকে তো আমরা পরিষ্কার বুঝিয়ে দিতে পারছি না যে সেটা কি ধরনের কোকিল, কি ধরনের মানুষকে বোঝানো হচ্ছে। আমাদেরকে টাইটেলটা খুব স্পষ্ট একটা টাইটেল দিতে হবে, যেটা আমি এখান থেকে ধার করব না। আমরা উত্তর লেখার সময় কোনো শব্দ এখান থেকে ধার করতে পারি, কিন্তু কখনো কোনো গোটা বাক্য আমরা নেব না, এবং সারমর্মের উত্তর মোটেই কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বন্ধনী দিয়ে কেটে কেটে নিলে কিন্তু হয় না। আমাদেরকে কি করতে হবে, ওভারঅল বিষয়টার ওপর থেকে উত্তর একটা রেডি করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে উত্তর করার সময়তে নির্দিষ্ট কোনো জায়গাকে কপি করে তুলে নেওয়ার চেষ্টা করব না। এটা টোটালটা একটা আইডিয়া, এই টোটাল আইডিয়ার নিরিখে আমরা কিন্তু উত্তরটা করতে চেষ্টা করব। তো আমি তোমাদেরকে উত্তর দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই, তোমরা আজকে উত্তরটা দেখে নাও, উত্তরটা কিভাবে করা হয়েছে এবং সেখানে টাইটেল দেওয়া হয়েছে। যদিও উত্তরটা আমরা একটা ফ্ল্যাট পেজেই করেছি, পরীক্ষাতে অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু একটা বক্স পাবো যেখানে আমরা উত্তর আলাদা আলাদা শব্দে লিখব। আমরা টাইটেলটাকে সবসময় চেষ্টা করব উত্তরটাকে উত্তরের মাঝামাঝি জায়গায় দিয়ে দিতে, শুরুতে না দিয়ে আমরা টাইটেলটাকে উত্তরের মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে। যেমন কোনো একটা গল্পের নাম, সেই গল্পের নামটা টাইটেলটা কোথায় থাকে, সাধারণত মাঝখানে থাকে, পৃষ্ঠার মাঝখানে থাকে।
থাকবে সেভাবে মাঝখানে। এবারে দেখো উত্তরটা লেখার সময়তে আমি যে কথাগুলো বলেছিলাম যে আমরা লিখবো হচ্ছে গিয়ে প্রথম পুরুষে লিখব, চলিত ভাষায় লিখব, কোনো উদাহরণ ব্যবহার করব না, শিরোনাম দেবো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমার উত্তরের মধ্যে তুমি খুঁজে পাবে। এবং খুব বড় বড় বাক্য ব্যবহার না করে ছোট ছোট সেন্টেন্সের মধ্যে উত্তর লিখতে পারলে উত্তর ভালো হয়। আমি তোমাকে এক্ষেত্রে একটা কথা শেয়ার করি যে ছাত্রছাত্রীরা অনেক সময় একটা উত্তরকে ছোট করতে গিয়ে একটা 40 নম্বরের প্রেসিস রাইটিংয়ের উত্তর বা সারমর্মের উত্তর একটা সেন্টেন্সের মধ্যেই করে ফেলে থাকে। হয় না, একটা বড় বাক্যের মধ্যে উত্তরটা করে দেওয়া হলো। আচ্ছা বলো তো, একটা সেন্টেন্সের ভ্যালু কখনো 40 হতে পারে? হতে পারে না। একটা সেন্টেন্সের ভ্যালু কখনো 40 হতে পারে? হতেই পারে না। তোমাদের বলবে যে স্যার 40-এ কি 40 দেওয়া হবে? না, নিশ্চয়ই দেওয়া হবে না, কিন্তু তার ভ্যালুটা তো 40। তাহলে একটা সেন্টেন্সে কিন্তু উত্তর হয় না। একটা বড় বাক্য করে দিলে একটা প্রেসিস রাইটিংয়ের আনসার কখনো ভালো উত্তর হলো না। সেটা তুমি সেই আইডিয়াটাকেই ছোট 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 করে 5টা বাক্য করো, সেই আইডিয়াটাকেই তুমি ইউজ করো, কিন্তু সেটাকে ছোট ছোট করো। খুব বড় উত্তর একটা বাক্য কখনোই ভালো থটকে ক্যারি করতে পারে না। তাহলে একটা 40 নম্বরের উত্তর কখনো একটা বাক্যে সম্ভব হয় না, এবং সেটা ভালো দেখায় না, এবং টোটাল ভাবকে ব্যক্ত করতে পারে না। এই যে আমি প্রথমে বলছিলাম যে তোমরা চেষ্টা করবে যে গোটা বিষয়ের ওপর উত্তরটা লিখতে, তা গোটা বিষয়টাকে আমার উত্তরের মধ্যে রাখতে গেলে কখনোই কিন্তু একটা বাক্যের মধ্যে রাখা সম্ভব নয়। তো কোকিল বসন্তের সঙ্গী, এই বাক্যটার মধ্যে দেখো কি আছে। এই বাক্যটার মধ্যে ছোট্ট একটা সেন্টেন্স রয়েছে, ছোট্ট একটা বাক্য রয়েছে 2-3টে শব্দের মধ্যে, এবং কোনো কঠিন শব্দ নেই, এবং এর অ্যাপ্রোচটাও খুব সহজ সরল। তাহলে অ্যাপ্রোচটা সহজ সরল করতে হবে, শব্দ খুব কঠিন নয়, অপ্রাসঙ্গিক অযৌক্তিক কঠিন কঠিন শব্দ ব্যবহার করলেই ভালো উত্তর হয় না, যেটা আমরা ধরে থাকি, মনে করে থাকি যে বড় বড় ভালো ভালো শব্দ দিলেই উত্তর ভালো হবে, তা মোটেও না। সহজ সরল ভাষায় উত্তর লেখাটাই সবচেয়ে কঠিন কাজ। কঠিন শব্দ দিয়ে উত্তর লেখার মধ্যে খুব বেশি বাহাদুরি নেই, তবে হ্যাঁ, কঠিন বলবো না, লেখার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেফিনেটলি আমাদের অভ্যাস করতে করতে হাই হবে, লেখা ভালো হবে, এবং সেটা নিশ্চিতভাবেই ভালো। কিন্তু আমরা চেষ্টা করে জোরপূর্বক কঠিন কঠিন শব্দ প্রয়োগ করার চেষ্টা একদমই করব না। অভ্যাস করতে 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 আমাদের শব্দ সংখ্যার, শব্দ ব্যবহারের একটা স্টাইল বদলাবে। শব্দ ব্যবহার আপনা আপনি ভালো ভালো শব্দ ব্যবহার করতে আমরা শিখব, তখনই কিন্তু সেটা উত্তর ভালো হলো। তাহলে আমি দেখো বলেছিলাম একটা কথা, যে টাইটেল আমরা চেষ্টা করব একটা শব্দের মধ্যে বা দুটো শব্দের মধ্যে রাখবো, চেষ্টা করব একটা দুটো শব্দের মধ্যে। তা আমি একটা শব্দের মধ্যে টাইটেল ইউজ করেছি কি না, সুখ পাখি। তো এই যে একটা শব্দের মধ্যে উত্তর ইউজ করেছি সুখ পাখি, আমরা নিশ্চিতভাবেই শব্দটা খুব একটা কঠিন নয়। আমরা জানি যে সুখ পাখি কাকে বলে এবং সুখ পাখি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ লেখক এখানে যাকে বলেছেন বসন্তের কোকিল, আমি তাকেই বললাম সুখ পাখি। কেন বললাম না, টেক্সটটা পড়ার পরে আমার মনে হয়েছে বসন্তের কোকিলকেই বসন্তের কোকিল বলতে লেখক আসলে সুখ পাখিকেই উল্লেখ করেছেন, দুঃখের সময়কার পাখি নয়। গ্রীষ্মের দাবদাহে, বর্ষায়, অবিশ্রান্ত বৃষ্টিতে আর কনকনে শীতে সে সর্বজনের সহচর নয়। তাহলে কোনো কঠিন কথা কিন্তু আমি বললাম না। গ্রীষ্মের দাবদাহে, বর্ষায়, অবিশ্রান্ত বৃষ্টিতে আর কনকনে শীতে সে সর্বজনের সহচর নয়। কে? বসন্তের কোকিল যে হয়, যে বসন্তের কোকিল হয়, সে কিন্তু গ্রীষ্মের দাবদাহে বা বর্ষাকালে বা কনকনে শীতে কিন্তু মোটেও সকলের সহচর হয় না, সর্বজন। আমরা একটা বাংলায় শব্দ শুনি সর্বজনীন এবং সার্বজনীন, হ্যাঁ, সর্বজনীন এবং সার্বজনীন। তা সর্বজনীন মানে হচ্ছে সর্বজনের কল্যাণে, আর সার্বজনীন হচ্ছে সর্বজন সম্পর্কিত। তো যাই হোক, তো এই যে সর্বজনের সহচর নয়, সংসারে এরূপ অনেক সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, সুবিধাবাদী সুখ পাখি বিরাজমান।
আমি আগেই বলেছিলাম যে আমাদের এই সংসার মানে জগৎ সংসারে, মানে সমাজ সংসারে, মানে আমাদের পরিবেশে, আমাদের জীবনে অনেককেই আমরা এরকম সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, সুবিধাবাদী সুখ পাখিকে দেখতে পাবো। তুমিও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। আমরা আজ থেকে আমৃত্যু দেখতে পাবো যে সুবিধা নেওয়ার সময় আমরা কিন্তু অনেককেই পেতে পারি, দুঃসময়ে পাশে থাকার জন্য সবকে পাই না, কখনো কখনো কাউকেই পাই না। এই জন্য বলা হয় দেখবে সুসময়ের বন্ধু। তাহলে এখানে তুমি একটা টাইটেল করতেই পারো, সুসময়ের বন্ধু, এটাও করা যায়। তাহলে টাইটেল যে আমি যেটা দিলাম সেটাই এক এবং অদ্বিতীয় তার কোনো মানে নেই। তুমি এটাকে বলতেই পারো সুসময়ের বন্ধু, করা যায়। তাহলে এই রকমভাবে এক একজন এক এক রকমভাবে টাইটেলটাকে নেবে, কিন্তু যে যেটাই কি নিক না কেন অবশ্যই সেই টাইটেলটা যেন বিষয়বস্তুর সঙ্গে অনুগামী হয়, বিষয়বস্তুর মতো হয়ে থাকে, বিষয়বস্তুটার যেন থেকে সরে না যায়। আচ্ছা, কোনো ব্যক্তির ঐশ্বর্য এবং প্রাচুর্যের সময় তারা মক্ষিকার মতো, এটা একটু ভুল রয়েছে, মক্ষিকা করবে, ম কয়ে মূর্ধন্য ষ হর্ষই কয়াকার র, তারা মক্ষিকা। মক্ষিকা মানে কি? মাছি। মক্ষিকা মানে কি? মাছি। মাছি কীরকম হয়? স্বাদ পেয়েছে, গন্ধ পেয়েছে, চলে এসেছে, মধুর গন্ধ পেয়েছে, চলে এসেছে, কোনো মিষ্টি খাবারের সন্ধান পেয়েছে, চলে এসেছে, বা যে কোনো খাবারের সন্ধান পেয়েছে, চলে এসেছে, মক্ষিকা। তাহলে লেখক কিন্তু সেই মানুষগুলোকে নিন্দা করছেন আমাদের সামনে, আমাদের উদ্দেশ্যে, তাদেরকে বলছেন মক্ষিকা মানে মাছির মতো। কোনো ব্যক্তির ঐশ্বর্য এবং প্রাচুর্যের সময় তারা মক্ষিকার মতো মধুটুকু পান করে সরে যায়। আমরা বলি না যে মধু খাওয়ার সময় ছিলে, মধুটা খাওয়া হয়ে গেছে, এখন আর থাকবে কেন? মধু মানে কি? সুখকর সময়ের উপস্থিতি, সুখকর সময়ে তোমার উপস্থিত ছিলে, অর্থাৎ মধু যখন ছিল তখন তুমি ছিলে। স্তাবকতায় আর চাটুকারিতায় মনোহারী এই সুখ পাখিরা কিন্তু দুঃখের সময় আশ্রয়দাতাকেও অনায়াসে পরিত্যাগ করে। এটা হবে অনায়াসে, আশ্রয়দাতাকেও অনায়াসে পরিত্যাগ করে। এটা তোমরা একটু খাতায় লিখে নাও, আশ্রয়দাতাকেও অনায়াসে পরিত্যাগ করে। এখানে অন্তস্থ অ ছিল, এটাকে জ হয়ে গেছে, জ ফলা হয়ে গেছে, অনায়াসে পরিত্যাগ করে। অর্থাৎ স্তাবকতা, স্তাবকতা মানে কি? যারা স্তুতি করে, স্তুতি করে মানে প্রশংসা করে। তো প্রশংসা অনেক সময় আর্টিফিশিয়াল প্রশংসা হয়, হ্যাঁ, কৃত্রিম একটা প্রশংসা ছিল। কারণ এই যে এতক্ষণ নসিবাবুর উদ্দেশ্যে যে সমস্ত পিঁপড়েরা ছিল, যে সমস্ত টিকিধারী, যে সমস্ত তিলক কাটা, যে সমস্ত টেরি চশমার মানুষরা ছিলেন, তারা আসলে নসিবাবুর স্তুতি করে গেছেন, নসিবাবুর স্তাবক তারা। আসলে নসিবাবুর প্রতি তাদের কৃতজ্ঞতা নেই, নসিবাবুর সুসময়ের মধুটুকু পান করাটাই তাদের উদ্দেশ্য। তা স্তাবকতায় আর চাটুকারিতায়, চাটুকারিতা মানে বুঝতেই পারছি, আমরা অনেক সময় বলে থাকি পা চাটা, মানে চাটুকারিতা এক ধরনের স্তাবকতা করা, বা তাকে মাথায় হাত বুলানো, হাত বুলিয়ে নিজের কিছু অর্জন করে নেওয়া, সে ভারুদত্তের মতো আর কি। আমরা চণ্ডীমঙ্গলে পাই ভারুদত্ত চরিত্রটা, তো ভারুদত্ত ঠিক যেরকম আর কি, ঠিক সেই রকম চাটুকারিতায় মনোহারী এই সুখ পাখিরা কিন্তু দুঃখের সময় আশ্রয়দাতাকে অনায়াসে পরিত্যাগ করে। তাহলে এই মনোহারী ব্যক্তিরা, মনোহারী দেখো, মনোহারী মানে কি? মন হরণ করতে পারে যারা। তাহলে ওই টিকিধারী, তিলক কাটা, তেরি চশমার লোকজন মুখে খুব মিষ্টি, তাই মানুষের মনকে সহজেই হরণ করতে পারে, এবং তারা কি করে? দুঃখের সময়তে ওই নসিবাবুর মতো আশ্রয়দাতাকে অনায়াসেই পরিত্যাগ করতে পারে। তাহলে আমাদের এই উত্তরটি, যে উত্তরটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সেই উত্তরটি দেখবে যে গোটা বিষয়টাকে ধরতে পেরেছে। এই গোটা বিষয়টাকে ধরে যখন আমি লেখাটাকে পড়ার পর মনে হবে হ্যাঁ ঠিক আছে, তখন শুধুমাত্র এই রাফ থেকে আমি লেখাটা মূল জায়গাতে কপি করে দেব। তাহলে আমি এই উত্তরটা আরেকবার পড়ে দিচ্ছি। উত্তরটার শিরোনাম হচ্ছে সুখ পাখি, কোকিল বসন্তের সঙ্গী, গ্রীষ্মের দাবদাহে, বর্ষায় অবিশ্রান্ত বৃষ্টিতে, আর কনকনে শীতে সে সর্বজনের সহচর নয়। সংসারে এরূপ অনেক সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, সুবিধাবাদী সুখ পাখি বিরাজমান।
কোনো ব্যক্তির ঐশ্বর্য এবং প্রাচুর্যের সময় তারা মক্ষিকার মতো, এটাকে একটু কারেকশন করবে, মোয়া কয়ে মুদ্রণস্যয় হর্ষই কয়ে আকার র, মক্ষিকার মতো মধুটুকু পান করে সরে যায়। স্তাবকতায় আর চাটুকারিতায় মনোহারী এই সুখ পাখিরা কিন্তু দুঃখের সময় আশ্রয়দাতাকেও অনায়াসে, অদন্তন্বয় আকার অন্তস্তয় আকার দন্তস্বয় আকার, অনায়াসে পরিত্যাগ করে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আজকে সারমর্ম শিখলাম, তার সার্বিকভাবে সারমর্ম বিষয়ে যেটুকু বলে দেওয়া সেটা আমি 2 মিনিটের মধ্যে একটু বলে দিচ্ছি। সারমর্ম মানে তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে দেবে পরীক্ষায় প্রশ্নপত্রে, সেই অনুচ্ছেদটা খুব ভালো করে পড়তে হবে। অনুচ্ছেদটা খুব ভালো করে না পড়ে আমরা মোটেও উত্তর করতে চেষ্টা করব না। অনুচ্ছেদটা একাধিকবার পড়ব খুব মনোযোগ সহকারে। দ্বিতীয়ত, সারমর্ম লেখার জন্য প্রথমে তো আমরা একটা শিরোনাম দেব। 3 নম্বর হচ্ছে, শিরোনামটা খুব বড় বাক্য হবে না, দুটো একটি শব্দের মধ্যে শিরোনামটা হলে ভালো দেখায়। শিরোনামটা হবে একটুখানি তাৎপর্যপূর্ণ, যেটি এখান থেকে নেওয়া কোনো শব্দকে বা কোন টোটাল অংশটা এখান থেকে নেওয়া না নিলেই ভালো হয়। চতুর্থত হচ্ছে, উত্তর লেখার সময় আমরা উত্তরটাকে প্রথম রাফে লিখব, তারপরে উত্তরটা ফেয়ারে তুলব। পঞ্চমত, উত্তরের ক্ষেত্রে আমরা কোনো উদাহরণকে সরাসরি ব্যবহার করব না, অনুচ্ছেদে দেওয়া কোনো উদাহরণকে ব্যবহার করব না। ষষ্ঠত, উত্তরের মধ্যে চলিত ভাষায় অনুচ্ছেদ দেওয়া থাকলেও উত্তরের মধ্যে আমরা প্রদত্ত অনুচ্ছেদে সাধু ভাষা থাকলে আমরা উত্তরে সাধু ভাষা করব না, চলিত ভাষায় উত্তর করতেই পারি। সপ্তমত, আমরা উত্তর করব যে প্রথম পুরুষে অর্থাৎ পরোক্ষ উক্তিতে, অর্থাৎ স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্যে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা উত্তর করব, উত্তম পুরুষে মোটেও উত্তর করব না। আমাদের সারমর্ম উত্তর লেখার জন্যে মোটামুটি এই শর্তগুলোকে যদি আমরা খেয়াল করি, তাহলেই কিন্তু সারমর্মের উত্তর যথেষ্ট ভালো উত্তর হবে এবং পরীক্ষাতে আমরা প্রায় 80% মার্কস ক্যারি করতে পারি সারমর্ম থেকে। এটা হয়তো আমাদের অবাক লাগতে পারে যে স্যার বাংলা থেকে 80% মার্কস ক্যারি করা সম্ভব। কম্পালসারি পেপারগুলো থেকে খুব যত্নের সঙ্গে আমরা যদি অভ্যাস করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই 80% মার্কস আসবে। সারমর্ম থেকে তো অবশ্যই আসবে। তাহলে সারমর্ম সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে এবং এই বিষয়ে আর কোন কোন বিষয়ের উপর ক্লাস দিলে ভালো হয় সেগুলো তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাবে। আজকের সারমর্মের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ। প্রত্যেককে সুস্থ থাকবে। কাট করুন, এন্ড করুন, ক্লাস এন্ড।